12 মাসে 13 পার্বণের দেশ আমাদের। সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান, উৎসব লেগেই আছে। তার মধ্যে সবথেকে আকাঙ্ক্ষিত উৎসবটি হচ্ছে দুর্গাপুজো। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে দুর্গাপুজো আসবে, আমরা খুব আনন্দ করব, খুব বেড়াবো, নতুন জামা কাপড় পরবো আর ভালো ভালো খাওয়া দাওয়া করব। কিন্তু খাবো কী করে বলুন তো? সারাদিন একটু খাওয়া দাওয়া হলো কি হলো না, সারা রাত্রির অ্যাসিডিটি, গলা বুক জ্বালা, বাস ঘুম একদম নষ্ট, শরীর খারাপ। পরের দিন কী করে বেরোবো, বেড়াতে যাব, কী করে ভালো খাবো? সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক বন্ধু আর সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের গল্পের বিষয়বস্তু কি। হ্যাঁ, অ্যাসিডিটি হলে কি খাবেন আর কি খাবেন না। দেখুন, 8 থেকে 80 সকলেরই ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু সারা বছর যদি একটা নিয়মানুবর্তিতা বজায় রাখেন, যদি একটু রসনাকে কন্ট্রোলে রাখেন, তাহলে মাঝে মধ্যে বছরে উৎসবের দিনে কিন্তু ভালো মন্দ খেতেই পারেন, খুব একটা সমস্যা হবে না। অ্যাসিডিটি কী এবং কিভাবে হয়, এই চ্যানেলে অ্যাসিডিটির সিমটম কেন হয় বিস্তারিতভাবে একটি ভিডিও আছে, সময় পেলে দেখে নেবেন প্লিজ, আমি এখানে লিঙ্কও দিয়ে দেব। এবার বলি অ্যাসিডিটি বিষয়টা কি। আমাদের একটা খাদ্যনালী আছে, যেটা শুরু হয় মুখ থেকে, শেষ হয় অ্যানাসে গিয়ে। এবার এই যে খাদ্যনালী, মুখের পরে যে অংশটা, সেটাকে বলা হয় ইসোফেগাস। এই ইসোফেগাস একটা টিউব বা নলের মতো স্ট্রাকচার, যা মুখগহ্বরের পর থেকে শুরু হয়ে স্টামাকে গিয়ে শেষ হচ্ছে। এবার এই যে স্টামাকের সঙ্গে যেখানে যুক্ত হলো, সেখানে একটা ব্যান্ডের মতো স্ট্রাকচার থাকে, যাকে বলা হয় ইসোফেজিয়াল স্ফিংটার। এই যে স্ফিংটার, এটা একটা একমুখী দরজার মতো কাজ করে, সারাক্ষণ বন্ধ থাকে, যখন খাবার যায় তখন দরজাটা খুলে যায়, খাবার স্টমাকে প্রবেশ করে, আবার বন্ধ হয়ে যায়। এই যে দরজা খুললো আর বন্ধ হলো, একে কে নিয়ন্ত্রণ করে? অটোনমিক নার্ভাস সিস্টেম। স্টমাকের 4টে অংশ, কার্ডিয়া, ফান্ডাস, বডি, পাইলোরাস। কী হলো, মনে হচ্ছে তো? জানবো অ্যাসিডিটি হলে কি খাবো কি খাবো না। স্টমাকের স্ট্রাকচার জেনে কী হবে, অবশ্যই জানার দরকার। ধীরে ধীরে বুঝতে পারবেন কেন আমি বলছি যে স্টমাকের কাজ কি, স্টমাকের কী কী পার্ট আছে, ইত্যাদি ইত্যাদি। স্টমাকের 4টি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, খাবার সংরক্ষণ করে। এই যে খাবারটা গেল, একটা বড় মাস্কুলার ব্যাগ, সরু একটা টিউব দিয়ে ঢুকছে খাবার, তারপরে গিয়ে স্টমাকে পৌঁছে গেল। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিড সিক্রিশন করা, তৃতীয়ত হচ্ছে এনজাইম সিক্রিশন করা, চতুর্থত হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মোটিলিটি, অর্থাৎ এই যে খাবারটা গেল, সেটাকে তো ধাক্কা মেরে মেরে স্মল ইন্টেস্টিনে এবং খাদ্যনালীর অন্যান্য অংশে পাঠাতে হবে। সেক্ষেত্রে এই মোটিলিটি বা এই গতিশীলতার খুব প্রয়োজন আছে। এবার স্টমাকের যে শেষের অংশ, পাইলোরিক পার্টে এবং স্মল ইন্টেস্টিনের শুরুতে যে ইনার লাইনিং, তাতে জি সেলস থাকে। যখন আমাদের স্টমাকে খাবার আসে, তখন এই জি সেলস থেকে গ্যাস্ট্রিন নামে একটা হরমোন নিঃসৃত হয়, যা রক্তে মিশে যায়। এই জি সেলসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে কে? ভেগাস নার্ভ। তাহলে এটা তো বোঝাই গেল যে আমরা যে খাবার খাচ্ছি, যা আমাদের খাদ্যনালীর বিভিন্ন অংশে যাচ্ছে, আমাদের সবার অলক্ষ্যে কি বিরাট কর্মকাণ্ড চলছে। এই গ্যাস্ট্রিন কী করে? স্টমাকের যে প্রথম 2/3 আছে, তার যে ইনার লাইনিং আছে, সেখানে প্যারাইটাল বা অক্সিনটিক লেয়ার থাকে, তাদেরকে স্টিমুলেট বা উত্তেজিত করে, ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া কিন্তু হজম হবেই না। প্যানক্রিয়াসও কিন্তু বসে নেই, প্যানক্রিয়াস থেকে ডাইজেস্টিভ এনজাইম সমৃদ্ধ প্যানক্রিয়াটিক জুস খাদ্যনালীতে নিঃসৃত হলো। এই প্যানক্রিয়াটিক জুস কিন্তু অ্যালকালাইন বা ক্ষারীয় স্বভাবের, যা স্টমাক থেকে যে অতিরিক্ত অ্যাসিড সিক্রিশন হলো তাকে নিউট্রালাইজ বা প্রশমিত করতে পারে। আচ্ছা, এবার একটু আমরা 2-4 কথায় জেনে নিই এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কী এবং কেন প্রয়োজন। আমরা যে খাবার খাই সেগুলো সব কমপ্লেক্স ফর্মে। এবার সেই খাবারগুলো যতক্ষণ না সরলীকৃত হচ্ছে, সিম্পল ফর্মে যাচ্ছে, ততক্ষণ তো অ্যাবজর্পশনের যে প্রসেসটা, সেটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে এই HCl-এর একটা বড় ভূমিকা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড 20 থেকে 100 ml পর্যন্ত মিলেমিশে থাকতে পারে, আর এর পিএইচ হচ্ছে 1.5 থেকে 3.5। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর অ্যাসিডিক এর নেচার। এ কী করে? পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে পেপসিন তৈরিতে সাহায্য করে। এবার এই যে পেপসিন, সে আমরা যে প্রোটিনগুলো খাই তাকে ভাঙতে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অনেক
মিনারেলস বা খনিজ লবণকে শোষণ করতে সাহায্য করে, হজমে তো সাহায্য করেই। আমরা যখন খাবার খাই তখন অনেক মাইক্রো অর্গানিজমস, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, সেগুলোও স্টমাকের মধ্যে ঢুকে পড়ে, তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে। আগেই বলেছি, আমরা যে কমপ্লেক্স ফুড খাই তাকে সরলীকৃত করার ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিরাট বড় ভূমিকা আছে। যে এনজাইমগুলো নিঃসৃত হয় সেগুলোকে কর্মক্ষম করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আমাদের যেসব হার্মফুল, আমাদের শরীরে যেসব ক্ষতিকারক টক্সিনস তৈরি হয় সেইগুলিকে স্টামাক থেকে বেরিয়ে যেতে সাহায্য করে, আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। এবারে মূল প্রসঙ্গে আসি, কি খাবেন যাতে অ্যাসিডিটি সারা বছর আপনার কন্ট্রোলে থাকে? প্রথম হচ্ছে সেদ্ধ চালের ভাত, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, ফ্যাট নেই বললেই চলে, কোলেস্টেরল নেই। আর অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় খাবার, যা অ্যাসিডিটি কমায়, শরীরের সুস্থতা বজায় রাখে। প্রতিদিন সঠিকভাবে ভাত খেলে অনেক রোগ প্রতিরোধ করতে পারে, যেমন হার্ট ডিজিজ ইত্যাদি। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেমন ভিটামিন বি, ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি খনি বলা যেতে পারে। একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে অ্যাসিডিটি প্রতিরোধ করতে হলে অ্যালকালাইন খাবার খাদ্য তালিকায় রাখতেই হবে। সমস্যা কী হয় জানেন? অনেকে এত বেশি স্বাস্থ্য সচেতন যে ভাত খাদ্য তালিকা থেকে একেবারে বাদ রাখেন। না, এটা করবেন না। পরিমিত পরিমাণে ফ্যান ঝরানো সেদ্ধ চালের ভাত অবশ্যই প্রতিদিন খাবেন। তবে ভাত খাওয়া যেন বিরিয়ানি, পোলাও, ফেনা ভাত বা কষা মাংস বা মাছের কালিয়া সহযোগে না হয়। সুস্থ স্বাভাবিক সেদ্ধ চালের সবজি ভাত, স্টু ভাত, ভাতের সঙ্গে হালকা ফুলকা খাবার নেবেন। ওই আগেকার দিনে যেমন খেতেন না, মাছের ঝোল ভাত, সবজির ঝোল ভাত ইত্যাদি। শাকসবজি, গাজর, বিট, লাল আলু, বিনস, ব্রোকলি, বিশেষ করে গোল আলু। যারা ডায়াবেটিক তারা খাদ্য তালিকায় ভাত আলু কিছুই রাখেন না। অ্যাসিডিটি একটা বিরক্তিকর এবং কষ্টকর অবস্থা, এবং দীর্ঘদিন হাইপার অ্যাসিডিটি থাকলে পরবর্তীকালে তা বিপজ্জনক হতে পারে। তাই অ্যাসিডিটির প্রবণতা থাকলে সঠিক পরিমাণে ব্যালেন্স করে ভাত আলু অবশ্যই খাবেন। অনেকে নেমন্তন্ন বাড়িতে গিয়ে বা উৎসবের দিনে হোটেল রেস্তোরাঁয় জমিয়ে ভালোবেসে অনেক খাবার খেলেন, বাড়ি এসে আর কিছু খেলেন না, একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন। ৩-৪ ঘন্টা পর থেকে গলা বুক জ্বলতে শুরু করলো, পেটে ব্যথা, এমনকি বদহজম হয়ে গেল। সহজ উপায় বলি এর থেকে রক্ষা পাওয়ার। বাড়ি ফিরে এসে একটা গরম গরম আলু সেদ্ধ, সামান্য সোডিয়াম সল্ট মানে যে লবণ আমরা নিয়মিত খেয়ে থাকি, মিশিয়ে খেয়ে নিন। ব্যাস, দেখবেন অ্যাসিডিটি প্রশমিত হয়ে গেছে। অনেকক্ষণ না খেয়ে আছেন, তার জন্য অ্যাসিডিটির সমস্যা হলো। কি করবেন? 2 চামচ ভাত সামান্য লবণ মিশিয়ে এবং 1 কাপ জলের সঙ্গে একেবারে ভাতের শরবত বানিয়ে নিন, সিপ করে করে খান। দেখুন অ্যাসিডিটি হবে না, বদহজম হবে না, গ্যাসের সমস্যাও হবে। নিয়মিত যদি পেট পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু অ্যাসিডিটির সম্ভাবনা অনেক কমে যায়। তাই খাবারে রাখতেই হবে হাই ফাইব্রাস ফুড, অর্থাৎ যেসব খাবারে ফাইবার খুব বেশি থাকে, যেমন হোল গ্রেনস, বার্লি, ব্রাউন রাইস, আর এছাড়া নানান ধরনের শাকসবজি তো আছেই। অ্যালকালাইন ফুড অর্থাৎ যেসব খাবার একটু ক্ষারীয়ধর্মী, সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। যেমন পাকা কলা, সেটি মর্তমান বা কাঁঠালি কলা হলে ভালো হয়, তরমুজ, ফুলকপি, আমন্ড বাদাম ইত্যাদি। এই প্রসঙ্গে বলি, অনেকে খালি পেটে ফল খেয়ে থাকেন। না, আগে একটু জল খেয়ে নেবেন। সব ফল কিন্তু খালি পেটে খাওয়া উচিত নয়, তাতে অনেকগুলো সমস্যা হয়। কারো কারো হাইপার অ্যাসিডিটি হয়, কারো বা ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায়। তাই সঙ্গে অবশ্যই অন্য ধরনের কোনো খাবার, যেমন ব্রেড, পোহা ইত্যাদি নিয়ে নেবেন। ফল খাওয়া খুবই ভালো, কিন্তু শুধুমাত্র ফল খেয়েই কিন্তু মানুষ থাকতে পারে না। সব ধরনের খাবারই খাদ্য তালিকায় রাখতে হবে। যদি খুব অ্যাসিডিটি হয় তাহলে কাঁঠালি কলা 2টি সামান্য বিট লবণ মিশিয়ে খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আরাম পেয়েছেন। আপেলের ক্ষেত্রেও এটি করে দেখতে পারেন। অ্যাসিডিটি হলে আপেলে সামান্য লবণ মিশিয়ে খেলে অবশ্যই অ্যাসিডিটি কমে যাবে। যেসব খাবারে জলীয় অংশ বেশি থাকে, যেমন তরমুজ, শসা, আর স্যালাড খেতে গেলে অবশ্যই লেটুস পাতা সঙ্গে রাখবেন। আদা কিন্তু অ্যান্টাসিডের কাজ করে। আদার অনেক গুণ আছে। আদা সংক্রান্ত একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে, সময় পেলে দেখে নেবেন কেমন। গলা বুক জ্বালা হলে 2-4 টুকরো আদা সামান্য বিট লবণ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন,
দেখবেন কি হালকা ফুরফুরে লাগছে। আচ্ছা, লেবু জাতীয় ফলগুলো সাময়িকভাবে বাদ রাখবেন। ধরুন এই বাতাবি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু ইত্যাদি ইত্যাদি। যারা মাংস খান তারা লিন মিট খেতে পারেন। লিন মিট মানে চর্বিবিহীন যে মুরগির মাংস, সেটা সঠিকভাবে রান্না করে অবশ্যই খেতে পারেন। তাহলে পুজোর সময় ভালো মন্দ খান, আনন্দ করুন, আনন্দ করুন, আনন্দ করুন। গল্পটা যদি কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন। ওম শান্তি।